গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাসেস। এর আগের দিন আমরা প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হওয়ার আগে যেসব ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেই সব ডেভেলপমেন্টগুলো সম্পর্কে পড়েছি। বেসিক্যালি ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1934 থেকে শুরু করে সর্বোদয়া প্ল্যান 1950 পর্যন্ত পড়েছি। আজকে আমরা এস্টাবলিশমেন্ট অফ প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তার সঙ্গে 2 বা 3টে 5 ইয়ার প্ল্যানিং পড়বো। তো সেটা শুরু করার আগে আমরা ইকোনমিক প্ল্যানিং কি জিনিস সেটা জেনে নেব। প্ল্যানিং হচ্ছে ওয়ান টাইপ অফ একটা পরিকাঠামো তোমরা বলতে পারো, যেখানে তোমরা হয়তো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য পড়াশোনা করছো এবং তোমাদের পড়াশোনার জন্য কি কি মেটেরিয়ালস লাগবে, তোমাদের দিনে কত ঘন্টা পড়াশোনা করতে হবে, প্রিলিমসের জন্য তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, মেইনসের জন্য তোমাদের স্ট্র্যাটেজি কি হবে এবং অপশনালের জন্য তোমাদের কি স্ট্র্যাটেজি হবে, এই সব জিনিসগুলো তোমরা একটা ড্রাফট তৈরি করছো। সেটাই হচ্ছে আমাদের কি প্ল্যানিং। তো সেরকম কোনো কান্ট্রি বা কোনো ইকোনমি পার্টিকুলার একটা টার্গেটকে অ্যাচিভ করার জন্য একটা পরিকাঠামো তৈরি করতো, সেটাই হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। এই ইকোনমিক প্ল্যানিংকে কতগুলি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে আমি এখানে মোটামুটি 6টা সেকশনে ভাগ করেছি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি ডেমোক্রেটিক প্ল্যানিং। এখন ডেমোক্রেটিক প্ল্যানিংটা আমাদের বুঝতে হবে, ডেমোক্রেটিক প্ল্যানিংটা কি। যে কোনো ইকোনমিতে সব থেকে মেইন যে ফ্যাক্টর সব থেকে বেশি রোল প্লে করে সেটা হচ্ছে আমার লেবার পাওয়ার এবং হচ্ছে আমার মিনস অফ প্রোডাকশন। লেবার পাওয়ারটা কি জিনিস? লেবার পাওয়ারটা হচ্ছে যে একটা ওয়ার্কার্সের মধ্যে আমি সেই ক্যাপাবিলিটি তৈরি করব, যে ক্যাপাবিলিটির মাধ্যমে সে কি করবে, গুডস তৈরি করতে সক্ষম হবে। সাপোজ একজন যে কেক তৈরি করে সে কেক তৈরি করতে সক্ষম হবে, একজন ড্রাইভার বাস চালাতে সক্ষম হবে। তো সেটা হচ্ছে কি লেবার পাওয়ার। অ্যান্ড মিনস অফ প্রোডাকশনটা কি জিনিস? মানে একটা গাড়ি তৈরি করার জন্য যে আমার টুলস এবং মেশিনারিগুলো দরকার পড়ছে, টুলস এবং কি দরকার পড়ছে, মেশিনারি যে দরকারগুলো পড়ছে, ঠিক আছে, যার মাধ্যমে আমার কি তৈরি হচ্ছে, গুডস এন্ড সার্ভিসেস কি হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমার কি মিনস অফ প্রোডাকশন। তো ডেমোক্রেটিক প্ল্যানিং এর ক্ষেত্রে কি হয়, এই সম্পূর্ণ লেবার এবং মিনস অফ প্রোডাকশনকে কে অন করে, সম্পূর্ণভাবে কিন্তু গভর্নমেন্ট অন করে না, ঠিক আছে। সেখানে পাবলিক সেক্টর থাকে, তার সঙ্গে সঙ্গে কি থাকে, আমার প্রাইভেট সেক্টরও থাকে। যে ইকোনমিক অ্যাফেয়ার্স, প্রাইভেট সেক্টরে যে ইকোনমিক অ্যাফেয়ার্স, সেই ইকোনমিক অ্যাফেয়ার্সে ডাইরেক্টলি গভর্নমেন্ট কি করে না, সেখানে হস্তক্ষেপ করে না, কিন্তু ইনডাইরেক্টলি কি করে হস্তক্ষেপ করে। এই যে গভর্নমেন্ট প্রাইভেট ইকোনমিতে বা প্রাইভেট সেক্টরে যে ইনডাইরেক্টলি হস্তক্ষেপ করে, তার দুটো মিডিয়াম আছে, ঠিক আছে। এই মিডিয়াম দুটো হচ্ছে কি, একটা হচ্ছে ফিসকাল মেজার্সের মাধ্যমে করে, ফিসকাল মেজার্সের মাধ্যমে করে। ফিসকাল মেজার্সের মধ্যে যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা কি নিতে পারি, হয়তো ট্যাক্সেশনের মাধ্যমে করে দিল বা কোনো লেজিসলেশন নিয়ে আসলো, ঠিক আছে, এর মাধ্যমে কি করতে পারে, সেই প্রাইভেট ইকোনমিতে ইন্টারফেয়ার করতে পারে, কিন্তু ডাইরেক্টলি করবে না। আর কি থাকে, যে মনিটারি মেজার্সের মাধ্যমে কি করতে পারে, প্রাইভেট ইকোনমিকে কন্ট্রোল করতে পারে। তাহলে ডেমোক্রেটিক প্ল্যানিংটা হচ্ছে এমন একটা অর্থনৈতিক পরিকাঠামো যেখানে স্টেট কি করবে না, ডাইরেক্টলি সমস্ত কিছুকে, মানে মিনস অফ প্রোডাকশন বা লেবার পাওয়ারকে কি করবে না, অন করবে না। সেখানে পাবলিক সেক্টরও থাকবে, সেখানে প্রাইভেট সেক্টরও থাকবে এবং প্রাইভেট সেক্টরকে ইনডাইরেক্টলি কি করবে, রেগুলেট করবে, ঠিক আছে। তো এই ধরনের যে একটা প্ল্যানিং ব্যবস্থা, ঠিক আছে, এই প্ল্যানিং ব্যবস্থাটা হচ্ছে আমার কি ডেমোক্রেটিক প্ল্যানিং। এবং ডেমোক্রেটিক প্ল্যানিং এর উল্টো যেটা হচ্ছে, সেই উল্টোটা হচ্ছে আমার কি টোটালিটারিয়ান প্ল্যানিং। সেখানে কি হচ্ছে, যে কোনো প্রাইভেট ইকোনমি থাকবে না বা প্রাইভেট প্লেয়ার থাকবে না। সমস্ত কিছু লেবার পাওয়ার থেকে শুরু করে মিনস অফ প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছু কে অন করবে, সেখানে সম্পূর্ণভাবে কে অন করে, গভর্নমেন্ট অন করবে, ঠিক আছে। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট সেক্টর। এই টোটালিটারিয়ানের যদি আমরা এক্সাম্পল হিসাবে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে হিটলার জার্মানিতে যে ধরনের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করেছিল, ঠিক আছে, সেটা এক ধরনের টোটালিটারিয়ান ছিল। বেনিটো মুসোলিনি ইটালিতে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল বা অর্থনৈতিক পরিকাঠামো ফলো করছিল, সেটাও একটা টোটালিটারিয়ান প্ল্যানিং এর উদাহরণ। স্টালিন সোভিয়েত ইউনিয়নে যে ধরনের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করেছিল, সেটাও একটা টোটালিটারিয়ান প্ল্যানিং এর উদাহরণ। নেক্সট যেটা টাইপস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শর্ট অ্যান্ড মিডিয়াম এন্ড লং টার্ম প্ল্যানিং, যেখানে কি করে একটা স্টেট
পার্টিকুলার হয়তো একটা কিছু দিনের মধ্যে বা ওই দিনে মান্থ বা ওই দিনে ইয়ার করে পার্টিকুলার একটা অবজেক্টিভকে ফুলফিল করতে হবে, সেই অনুযায়ী শর্ট এবং মিডিয়াম লং টার্ম প্ল্যানিং কি করে তৈরি করে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাংশনাল প্ল্যানিং। ফাংশনাল ভার্সেস স্ট্রাকচারাল প্ল্যানিং। ফাংশনাল প্ল্যানিংটা কি? ফাংশনাল প্ল্যানিংটা হচ্ছে একটা রিজিড প্ল্যানিং। ফাংশনাল প্ল্যানিংটা হচ্ছে আমার কি একটা রিজিড প্ল্যানিং বাট পার্টলি ফ্লেক্সিবল। কেমন ফ্লেক্সিবল? সাপোজ কোনো একটা ইকোনমি সোশ্যালিস্ট মডেলকে ফলো করে, এখন এই সোশ্যালিস্ট মডেল ফলো করার ফলে সেই ইকোনমিতে কোনো গ্রোথ দেখা যাচ্ছে না, গ্রোথটা স্ট্যাগনেন্ট হয়ে আছে, ইকোনমিক ভায়াবিলিটি অনেক বেশি, ইনফ্লেশন বেশি। সেই ইকোনমি কি করবে? সেই সোশ্যালিস্ট থেকে কিন্তু ক্যাপিটালিস্টে কি হবে? মুভ করবে না। সোশ্যালিস্ট থেকে কি করবে না? ক্যাপিটালিস্টে মুভ করবে না, বা আরো অন্য কোনো ধরনের ইকোনমিক নিউ কোনো ইকোনমিক স্ট্রাকচারকে কি করবে না, তারা ফলো করবে না। কি করবে? যে এক্সিস্টিং যে যারা একটা ইকোনমিক স্ট্রাকচার ফলো করছে সেই এক্সিস্টিং ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে কি করবে? তারা ইমপ্রুভমেন্ট করবে। ঠিক আছে? এই ধরনের যে প্ল্যানিং ব্যবস্থা হয়, ঠিক আছে, বা এই ধরনের অর্থনৈতিক পরিকাঠামো যেসব কান্ট্রিগুলো ফলো করে তাদের বলা হয় কি? আমাদের ফাংশনাল প্ল্যানিং। এন্ড স্ট্রাকচারাল প্ল্যানিংটা কি জিনিস? স্ট্রাকচারাল প্ল্যানিংটা হচ্ছে সেই প্ল্যানিং যেখানে কি হয় যে নতুন ধরনের স্ট্রাকচার বা নতুন ধরনের প্ল্যানিং কনসেপ্টকে কনসেপচুয়ালাইজ করা হয়। সাপোজ একটা কান্ট্রি সোশ্যালিস্ট থেকে কোথায় মুভ হয়ে গেল এবং ক্যাপিটালিস্টে মুভ হয়ে গেল। ঠিক আছে? তো বেসিক্যালি যে কমিউনিস্ট যে কান্ট্রিগুলো, ঠিক আছে, সেই কমিউনিস্ট কান্ট্রিগুলো এই ধরনের ইকোনমিক ফ্লোকে ফলো করে। যেমন আমরা চায়নার কথা বলতে পারি, চায়না স্ট্রাকচারাল প্ল্যানিং কে ফলো করে। ঠিক আছে? বেশিরভাগ যে ডেভেলপিং কান্ট্রি, সেই ডেভেলপিং কান্ট্রিগুলো আমার কি করে? এই ইকোনমিক মডেলকে ফলো করে, স্ট্রাকচারাল প্ল্যানিং কে ফলো করে। সোভিয়েত রাশিয়াও অনেক সময় স্ট্রাকচারাল প্ল্যানিং কে কি করে? ফলো করে। ঠিক আছে? নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রালাইজ প্ল্যানিং আর ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। সেন্ট্রালাইজ প্ল্যানিং বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, সেন্ট্রালাইজ প্ল্যানিংটা হচ্ছে কি প্ল্যানিং? যে এখানে একটা সেন্ট্রাল অথরিটি থাকবে, এখানে একটা সেন্ট্রাল অথরিটি থাকবে, সেন্ট্রাল অথরিটি বা বডি থাকবে। সেই বডি কি করবে? পুরো দেশের জন্য, এন্টায়ার কান্ট্রির জন্য কি করবে? এন্টায়ার কান্ট্রির জন্য একটা প্ল্যান ড্রাফট তৈরি করবে। ঠিক আছে? সেটাই হচ্ছে আমার কি? সেন্ট্রালাইজ প্ল্যানিং। এবং ডিসেন্ট্রালাইজ প্ল্যানটি কি? যেখানে প্রত্যেকটা লেভেলে, আমরা যদি পলিটি পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে স্টেট লিস্ট আছে, সেখানে সেন্টার লিস্ট আছে, সেখানে কনকারেন্ট লিস্ট আছে, মানে সাফিসিয়েন্ট পরিমাণ পাওয়ার আমরা মোটামুটি স্টেটকে দিচ্ছি, যেখানে আমরা কিছু পরিমাণ পাওয়ার সেন্টারের গায়ে থাকছে, বা দুজনে কিছুটা ফাইন্যান্সিয়াল বা পলিটিক্যাল পাওয়ার সেখানে একোয়ার করে থাকছে। তাছাড়া আমরা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিছুটা ফাইন্যান্সিয়াল বা পলিটিক্যাল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের যে প্ল্যানিং, এই ধরনের প্ল্যানিংকে বলা হচ্ছে আমার কি? ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। ঠিক আছে? এবং নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ভার্সেস ইম্পারেটিভ প্ল্যানিং। ইন্ডিকেটিভ প্ল্যানিংকে অনেক সময় আমাদের ফেসিলিটেটরি প্ল্যানিং বলা হয়ে থাকে। এটাকে ফেসিলিটেটরি প্ল্যানিং বলা হয়ে থাকে। এই ইন্ডিকেটিভ প্ল্যানিং, অ্যাকচুয়ালি ইন্ডিকেটিভ প্ল্যানিংটা ফিচার্সটা আমরা দুটো মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পারি। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ক্যাপিটালিস্ট মডেল যেটা ইউএসএ ফলো করে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফলো করে। মিক্সড ইকোনমি যে কান্ট্রিগুলো ফলো করে তার মধ্যে ইন্ডিয়া মিক্সড ইকোনমিক মডেলকে ফলো করে। তো এইসব কান্ট্রি ফিচার্স হচ্ছে আমার কি? ইন্ডিকেটিভ। আর ইন্ডিকেটিভ কথাটা হচ্ছে ইন্ডিকেশন, যেখানে কি দেয়? গভর্নমেন্ট সূচনা দেয়। ঠিক আছে? গভর্নমেন্ট ইন্ডিকেট করে, ঠিক আছে, কি ধরনের প্ল্যানিং ব্যবস্থা, কিভাবে কি করলে কি ধরনের কোথাও গ্রোথ দেখা যাবে, মার্কেট সম্পর্কে ইন্ডিকেশন দেবে। ঠিক আছে? লেবার ফোর্স সম্পর্কে কি দেবে? ইন্ডিকেশন দেবে। ঠিক আছে? তো এই ধরনের যে ইন্ডিকেটিভ প্ল্যানিং, এটা প্রথম যে কান্ট্রিতে নেওয়া হয় সেই কান্ট্রিটার নাম হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার ফ্রান্স। ফ্রান্সে প্রথম ইন্ডিকেটিভ প্ল্যানিংকে অ্যাডপ্ট করা হয় বা অ্যাটেম্প্ট নেওয়া হয়। ঠিক আছে? যেখানে কি হয়? আমার কনজিউমার এবং প্রডিউসার দুজনেরই ইন্টারেস্টকে দেখা হয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং এর ক্ষেত্রে কনজিউমার এবং প্রডিউসার দুজনেরই ইন্টারেস্টকে দেখা হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ইম্পারেটিভ প্ল্যানিং এর কথা বলি, ঠিক আছে, ইম্পারেটিভ প্ল্যানিংটা হচ্ছে এক ধরনের কমান্ড টাইপ অফ প্ল্যানিং, যেটাকে আমরা কমান্ড বা
অথরিটারিয়ান প্ল্যান বলে থাকি। সেখানে কি করবে, গভর্নমেন্ট সমস্ত অ্যাফেয়ার্স কে কি করবে, কন্ট্রোল করবে। ঠিক আছে, যেখানে কি থাকবে না, কোনো প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট ইনস্টিটিউশন থাকবে না, মার্কেটে কি থাকবে না, কোনো কম্পিটিশন থাকবে না। এই ধরনের অর্থনৈতিক যে পরিকল্পনা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, ইম্পারেটিভ প্ল্যানিং। ঠিক আছে, কনজিউমার এবং প্রডিউসার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টকে কি করা হবে এখানে ইম্পারেটিভ প্ল্যানিং এর ক্ষেত্রে আন্ডারমাইন করা হবে। নেক্সট যেটা প্ল্যানিং টাইপস অফ প্ল্যানিং আমরা দেখবো, সেটা হচ্ছে রোলিং প্ল্যান এবং ফিক্স প্ল্যান। এই রোলিং প্ল্যানটা কি সেটা সম্পর্কে মোটামুটি আমরা এখানে, এই রোলিং প্ল্যান ইট ওয়াজ advocated by প্রফেসর মির্ডাল। ইন্ডিয়া প্রথম এই রোলিং প্ল্যানিং নিয়ে আসে আমাদের এপ্রিল 1978-এ, এপ্রিল 1978-এ ইন্ডিয়াতে রোলিং প্ল্যান স্টার্ট হয় এবং এপ্রিল 1980 পর্যন্ত, এপ্রিল 1980 পর্যন্ত আমাদের কি চলে, রোলিং প্ল্যানিং চলে। এই রোলিং প্ল্যানিংটা কি জিনিস, যে প্রত্যেক বছর নতুন একটা প্ল্যানিং করা হবে, মানে নতুন একটা প্ল্যানিং স্ট্রাকচার বা কোনো অর্থনৈতিক পরিকাঠামো প্রত্যেক বছর কি হবে, চেঞ্জ, অর্থনৈতিক যে পরিকাঠামোটা সেটা কি হবে প্রত্যেক বছর চেঞ্জ হবে। ঠিক আছে, আর যেখানে ফিক্স প্ল্যান হচ্ছে কি, সেখানে হয়তো 5 বছর বা 7 বছর বা 10 বছরের জন্য কি করা হবে, একটা পার্টিকুলার টার্গেটকে কি করা হয় বা পার্টিকুলার অবজেক্টিভকে কি করা হয়, ফুলফিল করা হবে, সেটা হচ্ছে ফিক্স প্ল্যানের মধ্যে। আর রোলিং প্ল্যানটা হচ্ছে কি, প্রত্যেক বছর নতুন প্ল্যান লঞ্চ করা হবে, মানে নতুন পরিকাঠামো নিয়ে আসা হবে। নেক্সট আমরা দেখে নেব অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং, মানে ইকোনমিক প্ল্যানিং নিয়ে আসার পিছনে কি কি অবজেক্টিভ ছিল। তো এখানে আমরা প্রথম যে অবজেক্টিভটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে যে প্রথম যে অবজেক্টিভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ বলতে এখানে ইনইকুয়ালিটি রিডাকশন, মানে এমন একটা সোসাইটি তৈরি করা যেই সোসাইটিতে ইনইকুয়ালিটি থাকবে না, মানে কি গরিব এবং রিচ এদের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা থাকবে না। হিউম্যান ক্যাপিটাল বিল্ডিং, মানে গভর্নমেন্ট এবং স্টেট কি করবে, সাফিসিয়েন্ট পরিমাণে স্কুল, এডুকেশন, হেলথ প্রোভাইড করবে, যার ফলে হিউম্যান ক্যাপিটাল বিল্ডিং হয় এবং হিউম্যান নিজে থেকে একটা ক্যাপিটাল হয়। এর ফলে কি হয়, তারা তার ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে সক্ষম হয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে পভার্টি এলিভেশন, দরিদ্রতা দূর করা, এমপ্লয়মেন্ট জেনারেশন, জব অপরচুনিটিস ফর অল, এইসব জিনিস ক্রিয়েট করা, এটা গ্রোথের মধ্যে অবজেক্টিভ নিয়ে নেওয়া হয়েছিল। নেক্সট যেটা অবজেক্টিভ ছিল ইকোনমিক প্ল্যানিং এর, সেটা হচ্ছে সেলফ রিলায়েন্স, মানে কি স্বনির্ভর হওয়া, মানে কি রিলাইং অন দ্য রিসোর্সেস অফ দ্য কান্ট্রি, মানে এক্সিস্টিং যে কান্ট্রির যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেস এর উপর কি করা, নির্ভর করা। যদিও এই সেলফ রিলায়েন্স এর কনসেপ্টটা 1991 এর পর কি হয়ে যায়, মোটামুটি এর রিলেভেন্সটা হারাতে থাকে, বিকজ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন চলে আসে। তারপরে রিলায়েন্স অন ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি, যে নিজের দেশের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির উপর কি করা, ডিপেন্ড করা, এটাও একটা অবজেক্টিভের মধ্যে ছিল। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস বলতে কি, যে দেশের যে সম্পদ, সেই সম্পদের প্রপার এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, সবার মানে সব স্তরের লোকের জন্য অপরচুনিটি তৈরি হবে, বি ইন দ্য কেস অফ এডুকেশন, হেলথ, সব ক্ষেত্রে কি হবে, অপরচুনিটিস তৈরি করা, জবের ক্ষেত্রে অপরচুনিটিস ফর অল, মানে সব ধরনের লোক, সব স্তরের লোক যেন সমান অপরচুনিটি পায় সেদিক দিয়ে লক্ষ্য রাখা। প্রপার লিগাল রেমেডিস ফর অল, মানে কি যে কনস্টিটিউশনাল যে রাইটস, সেই রাইটস গুলো যদি ভায়োলেট হয় তাহলে প্রত্যেক স্তরের মানুষ যেন সেই লিগাল রেমেডিস গুলো পায় সেদিক দিয়েও নজর রাখা। নেক্সট যেটা ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে অবজেক্টিভ রাখা হয়েছিল সেটা হচ্ছে কি আমাদের মডার্নাইজেশন। মডার্নাইজেশন বলতে কি বোঝানো হয়েছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। বর্তমানে ইসরো যা কিছু করছে, ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন যে কাজগুলো করছে, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে কাজগুলো করছে, ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেসব কাজগুলো করছে, এগুলো হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পার্ট। ইমপ্রুভমেন্ট ইন এক্সিস্টিং টেকনোলজি, মানে যে এক্সিস্টিং টেকনোলজি আছে সেই টেকনোলজি কি করা, ইমপ্রুভ করা। সেই সময় ইনোভেশন এন্ড ইনভেস্টমেন্টকে বাড়াবা দেওয়া। ঠিক আছে, এর জন্য বিভিন্ন আইডিস গুলোকে নিয়ে আসা হয়েছিল। এন্ড বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনোভেশনের দিক দিয়ে মেক ইন ইন্ডিয়া, যেটা আমরা কারেন্ট সিনারিতে দেখতে পাচ্ছি,
বা মিশন ইনোভেশন, যেটা আমরা কারেন্ট সিনারিওতে দেখতে পাচ্ছি। কারেন্টলি ইন্ডিয়া 48 র্যাঙ্ক করেছে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সে। তো এগুলো হচ্ছে কি, যে মডার্নাইজেশনের পার্ট, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে বাড়াবা দিতে হবে, যে ইমপ্রুভমেন্ট এন্ড এক্সিস্টিং যে টেকনোলজি আছে, ঠিক আছে, সেটাকে ইমপ্রুভ করতে হবে, ইনোভেশন ইনভেস্টমেন্টকে বাড়াবা দিতে হবে। এই ছিল ইকোনমিক প্ল্যানিং এর 1951-এ যে ইকোনমিক প্ল্যানিংটা শুরু করা হয়েছিল। সেই ইকোনমিক প্ল্যানিং এর অবজেক্টিভ হচ্ছে যে গ্রোথ, সেভিলেন্স, সোশ্যাল জাস্টিস এবং মডার্নাইজেশন। নেক্সট আমরা চলে আসবো এস্টাবলিশমেন্ট অফ প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন এস্টাবলিশড হয় মার্চ 1950-তে। প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয় মার্চ 1950-তে। এটা তৈরি হয় একটা এক্সিকিউটিভ রেজুলেশনের মাধ্যমে। প্ল্যানিং কমিশন তৈরি হয় একটা এক্সিকিউটিভ রেজুলেশন এর মাধ্যমে, এবং অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড, যেটা 1946-এ গঠন করা হয়েছিল, সেই অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড কি করে এই প্ল্যানিং কমিশনকে গঠন করার জন্য রিকমেন্ড করে। এবং এই অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। এই প্ল্যানিং কমিশন কিন্তু কোনো কনস্টিটিউশনাল, মানে এটা নেইদার কনস্টিটিউশনাল, কোনো কনস্টিটিউশনাল বডি ছিল না, নর স্ট্যাটিউটরি বডি, মানে এটা একটা স্ট্যাটিউটরি বডিও ছিল না। কারণ কনস্টিটিউশনাল বডি ছিল না মানে কি, মানে কনস্টিটিউশনের মধ্যে এই প্ল্যানিং কমিশনের কোথাও মেনশনিং নেই, বা কনস্টিটিউশন কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা কোনো অ্যাক্টের মাধ্যমে এই প্ল্যানিং কমিশনে গঠন করা হয়নি। স্ট্যাটিউটরি মানে কি, মানে পার্লিয়ামেন্ট কোনো অ্যাক্টের থ্রু এই প্ল্যানিং কমিশনকে গঠন করেনি। কিন্তু এই প্ল্যানিং কমিশন কি ছিল অ্যাকচুয়ালি? এই প্ল্যানিং কমিশন ছিল একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। মানে কি, এই প্ল্যানিং কমিশন ওয়ার্ক ফর দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের জন্য কাজ করতো। মেইন যে টাস্কটা ছিল প্ল্যানিং কমিশনের, সেটা হচ্ছে কি, যে এ 5 ইয়ার প্ল্যানিং তৈরি করতো। 5 ইয়ার প্ল্যানিং কি করতো? তৈরি করতো, ঠিক আছে। এবং সেই 5 ইয়ার প্ল্যানিংকে কাকে প্রোভাইড করতো? সেই 5 ইয়ার প্ল্যানিংকে ট্রান্সফার করতো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে, ঠিক আছে। সেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করতো? পরবর্তীতে সেটাকে অ্যাপ্রুভাল দিত। যদি এই প্ল্যানিং কমিশনের কম্পোজিশন সম্পর্কে আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের এক্স অফিসিও চেয়ারম্যান। আমাদের প্রথম প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান ছিলেন সেটা হচ্ছে পূর্ব এবং প্রথম প্রাইম মিনিস্টার আমাদের জওহরলাল নেহরু। এবং এই এক্স অফিসিও চেয়ারম্যানকে অ্যাসিস্ট করতেন ডেপুটি চেয়ারম্যান। এছাড়াও প্ল্যানিং কমিশনের মধ্যে 6 জন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারও থাকবো, এবং সেখানে একটা মেম্বার অফ সেক্রেটারিও থাকতো। তাহলে এই প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হওয়ার পিছনে পারপোজটা কি ছিল? তো পারপোজটা হচ্ছে যে প্রমোট এ রেপিড রাইজ ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। এর আগের ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং সম্পর্কে পড়েছি, মানে ইকোনমিতে বা কোনো সোসাইটিতে কি করা? স্ট্যান্ডার্ড অফ লিভিংকে বাড়াবা দেওয়া বা বাড়ানো। এফিশিয়েন্ট এক্সপ্লয়টেশন অফ দ্য রিসোর্সেস, মানে আমাদের যে এক্সিস্টিং রিসোর্সেস কান্ট্রির, সেই রিসোর্সেসে কি করা? সঠিকভাবে তার ইউজ করা। ইনক্রিজ প্রোডাকশন, প্রত্যেকটা ইকোনমিক সেক্টরে প্রোডাকশনকে কি করা? ইনক্রিজ করা। এবং অফার অপরচুনিটিস টু অল ফর এমপ্লয়মেন্ট ইন দ্য সার্ভিসেস, মানে কি ইকুয়াল অপরচুনিটিস প্রোভাইড করা এমপ্লয়মেন্টের জন্য, ঠিক আছে। এটা ছিল প্ল্যানিং কমিশনের পারপস। এই প্ল্যানিং কমিশনের যে কাজগুলো, সেই কাজগুলোকে দেখার জন্য
বা রিভিউ করার জন্য আমাদের কি তৈরি করা হয়, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 আমাদের তৈরি করা হয়। ঠিক আছে, মানে প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার প্ল্যানটা তৈরি করতো সেই প্ল্যানটা চলে যেত ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাছে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করতো, সেটার অ্যাপ্রুভাল দিত। ঠিক আছে, এটা একটা এক্সিকিউটিভ বডি ছিল। ঠিক আছে, এটাও কনস্টিটিউশনাল বা স্ট্যাটুটরি বডি ছিল না। ঠিক আছে, এটা কি করতো যে it was the apex body to take decisions on matters related to the approval of 5 year plans of the country, মানে কি করতো 5 year plans কে অ্যাপ্রুভাল দিত। এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল, এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করতো, যে এই প্ল্যানিং কমিশন যে 5 বছরের 5 ইয়ার প্ল্যানিংটা যে তৈরি করতো, ঠিক আছে, সেই 5 ইয়ার প্ল্যানিংটা কি করতো, এটা অ্যাপ্রুভাল দিত। যখন সেটা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাছে অ্যাপ্রুভাল পেয়ে যেত, সেই 5 ইয়ার প্ল্যানিং এর যে ড্রাফটটা, সেই ড্রাফটটা সাবমিট করা হতো ফাইন্যান্স মিনিস্ট্রিকে। এবার ফাইন্যান্স মিনিস্ট্রি কি করতো, অ্যাকর্ডিংলি সেগুলোকে প্ল্যান এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান এক্সপেন্ডিচারে কি করতো, ডিভাইড করে নিত। এই প্ল্যান এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান এক্সপেন্ডিচার সম্পর্কে আমরা থিওরি পার্টে পড়ে নেব, তবু আমি বলে দিই যে প্ল্যান এক্সপেন্ডিচার হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার বলতে কি বোঝানো হয়েছে, যে এগুলো ক্যাপিটাল বিল্ড করতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসাবে আমরা নিতে পারি যে রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হতো, আরবান ডেভেলপমেন্ট, নিউ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার বা প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে আমরা এগুলো কি করতাম, মানে কাজে লাগাতাম। এডুকেশন এর মধ্যে আসে, হেলথ, এগুলো আমাদের কি আসে, প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে আসে। আর নন প্ল্যান এক্সপেন্ডিচার কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের আনপ্রোডাক্টিভ, যেগুলো ফার্দার কোনো কি করে না, ক্যাপিটাল তৈরি করে না। ঠিক আছে, এই ধরনের এক্সপেন্ডিচার গুলো বেসিক্যালি অব্লিগেটরি ইন নেচার, মানে গভর্নমেন্টকে এইসব এক্সপেন্ডিচার তাদেরকে অব্লিগেটরি হিসাবে নিতে হয়, মানে করতেই হবে। এর মধ্যে কি, যে আমরা যে পেনশন প্রোভাইড করি, সাবসিডিজ যে আমরা প্রোভাইড করি, ঠিক আছে, তার সঙ্গে যে আমরা যে বাইরের দেশ থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে আমরা লোনগুলো নেই, সেই লোনের যে ইন্টারেস্ট পেমেন্ট, সেই ইন্টারেস্ট পেমেন্ট গুলো কি আসে, আমাদের নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে আসে। তো মোটামুটি আমরা দেখলাম যে প্ল্যানিং কমিশন আমাদের মার্চ 1950-তে এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, এবং প্রাইম মিনিস্টার হচ্ছে কি এর এক্স অফিসিও চেয়ারম্যান। তারপরে আমাদের এই প্ল্যানিং কমিশনের যে 5 ইয়ার প্ল্যানটা তৈরি করতো, সেটাকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হয়। ঠিক আছে, এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান আমাদের পিএম। তাছাড়াও এখানে কে কে থাকতো, এখানে আরো কিছু থাকতো, যে অল ইউনিয়ন মিনিস্টার থাকতো, সমস্ত ইউনিয়ন যে মিনিস্টার গুলো, সেই ইউনিয়ন মিনিস্টার গুলো থাকতো। তার সঙ্গে কে কে থাকতো, অল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, সমস্ত স্টেটের যে চিফ মিনিস্টার তারা এখানে থাকতো, এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ইউটিস, মানে ইউনিয়ন টেরিটরিজ যে অ্যাডমিনিস্ট্রেটর, তারাও কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে থাকতো। এবং মেম্বার্স অফ দ্য প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের যে মেম্বার্স, ঠিক আছে, তারাও কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে থাকতো। ঠিক আছে, এগুলো ছিল কম্পোজিশন, মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে ছিল, এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার। তার সঙ্গে কে কে থাকে, যে অল ইউনিয়ন মিনিস্টারও থাকে, মানে অল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, সমস্ত স্টেটের চিফ মিনিস্টার থাকতো, এবং অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউটিস, ইউনিয়ন টেরিটরি যে অ্যাডমিনিস্ট্রেটর গুলো আছে, তারাও কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে থাকতো, এবং মেম্বার্স অফ দ্য প্ল্যানিং কমিশন, তারাও কিন্তু এই প্ল্যানিং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে থাকতো। এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করতো, প্ল্যানিং কমিশনের যে 5 ইয়ার্স প্ল্যানিং এর যে ড্রাফটটা, সেই ড্রাফটটা কি দিত, অ্যাপ্রুভাল দিত। নেক্সট আমরা চলে আসব 5 ইয়ার প্ল্যানিং এ। 5 ইয়ার প্ল্যানিং এ, এই প্ল্যানিং এর যে কনসেপ্টটা, এই প্ল্যানিং এর কনসেপ্টটা নেওয়া হয় আমাদের ইউএসএসআর থেকে, মানে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়। জওহরলাল নেহরু আমাদের যে পূর্ব এবং প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি তাদের এই প্ল্যানিং প্রসেস বা প্ল্যানিং স্ট্রাকচারে অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলেন। কারণ এই প্ল্যানিং নিয়ে আসার ফলে
ইউএসএসআর এ কি হয়েছিল, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তারা সাকসেস পায়। তাই সোশ্যালিস্ট মডেলের উপর বেস করে আমাদের প্রথম প্ল্যান নিয়ে আসা হয়। সেই প্ল্যানটা নিয়ে আসা হয় 1951 থেকে 56-এ। আমাদের এপ্রিল 1951-এ শুরু হয় এবং মার্চ 1956-এ আমাদের এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং শেষ হয়। এই প্ল্যানিং যে মডেলের উপর বেস ছিল, ঠিক আছে, সেই মডেলটা হচ্ছে কি আমাদের হ্যারড ডোমার মডেল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং হ্যারড ডোমার মডেলের উপর কি ছিল, বেস ছিল। এই হ্যারড ডোমার মডেলটা সম্পর্কে আমরা থিওরিস পার্টে ডিটেলসে পড়বো, ঠিক আছে। শুধুমাত্র তোমরা এক্সামিনেশনের জন্য জেনে নাও যে আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হ্যারড ডোমার মডেলের উপর বেস ছিল। এই যে প্ল্যানিং, প্রথম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, সেই প্ল্যানিং এর আর্কিটেক্ট ছিলেন কে এন রাজ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে আর্কিটেক্ট, সেই আর্কিটেক্ট ছিলেন কে এন রাজ। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসার আগে আমাদের যে প্রবলেমগুলো ছিল কান্ট্রিতে, সেই প্রবলেমগুলোর মধ্যে ছিল আমাদের ফুড শর্টেজ। আমরা কি করতাম, হিউজ ইম্পোর্ট অফ ফুড গ্রেন। আমরা বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে ফুড গ্রেন কি করতাম, ইম্পোর্ট করতাম। তার সঙ্গে সঙ্গে কি ছিল, যে পার্টিশনের ফলে আমাদের যে পার্টিশন হয়েছিল, সেই পার্টিশনের ফলে রিফিউজিস যে ক্রাইসিস, সেই রিফিউজিস ক্রাইসিস দেখা দিয়েছিল এবং সেই টাইমে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল। বেসিক্যালি ফুড শর্টেজ ছিল, আমরা আমাদের ফুড গ্রেন বেশিরভাগ বাইরে থেকে আমরা ইম্পোর্ট করতাম। তার সঙ্গে সঙ্গে পার্টিশন এর ফলে আমাদের রিফিউজি ক্রাইসিস দেখা দিয়েছিল এবং ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট আমাদের অনেক বেশি পরিমাণে কি ছিল, বেড়েছিল। তো এই সব জিনিসগুলোকে মাথায় রেখে, ঠিক আছে, আমাদের ফার্স্ট প্ল্যানিং এর যে মেইন অবজেক্টিভ ছিল, সেই মেইন অবজেক্টিভ বা মেইন টার্গেট ছিল, সেই টার্গেট ছিল এগ্রিকালচারকে টার্গেট করা। মানে প্রথম 5 ইয়ার প্ল্যানিং এ ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছিল এগ্রিকালচারকে, ঠিক আছে। যেখানে টার্গেট গ্রোথ আমাদের নেওয়া হয়েছিল 2.1%, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তার একটা রিমার্কেবল গ্রোথ আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে 3.61%, ঠিক আছে। আমরা যে বাইরের দেশ থেকে ফুড গ্রেইন আমরা যে ইম্পোর্ট করতাম, সেই ফুড গ্রেইন ইম্পোর্টটা কি হয়েছিল, আমাদের কমে গিয়েছিল, ঠিক আছে। এবং ফুড ইনসিকিউরিটি যেটা ছিল, সেটা আমাদের কিছুটা আমাদের আয়ত্তের মধ্যে চলে এসেছিল। তো ফার্স্ট প্ল্যানিং এর যে অবজেক্টিভ, মেইন অবজেক্টিভ ছিল এগ্রিকালচারের উপর এবং টার্গেট করা হয়েছিল 2.1%, যেখানে আমরা অ্যাচিভ করেছিলাম 3.61%। আমাদের ফুড গ্রেন ইম্পোর্ট সেটা অনেকটা কমে গিয়েছিল। মানে আমাদের মেইন যেটা অবজেক্ট ছিল, সেটা ছিল সেলফ রিলায়েন্ট ক্লোজড ইকোনমি, মানে আমরা স্বনির্ভর যেন একটা ক্লোজ ইকোনমি আমরা তৈরি করতে পারি, সেই অবজেক্টিভটা এই প্রথম ফার্স্ট ইয়ার প্ল্যানিং এর মধ্যে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো যে অবজেক্টিভ বা যে টার্গেটগুলো নিয়েছিল, সেই টার্গেটের মধ্যে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি। তার মধ্যে আমরা দেখেছি যে ফুড প্রোডাকশন আমাদের কি হয়েছিল, ইনক্রিজ হয়েছিল। আমাদের ফুড প্রোডাকশন 52 মিলিয়ন টনস থেকে বেড়ে গিয়ে আমাদের 62 মিলিয়ন টন বেড়ে গিয়েছিল। রেলওয়ে লাইন আমাদের ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে। আমাদের 800 মাইলস আমাদের রেলওয়ে লাইন যে সেটা ইনক্রিজ হয়েছিল। এক্সপানশন অফ হাইওয়েজ 636 মাইলস পর্যন্ত আমাদের কি হয়েছিল, রেলওয়ে লাইন্স কি হয়েছিল, আমাদের হয়েছিল, এক্সপানশন হয়েছিল। এগুলো সাকসেসের মধ্যে ছিল। এছাড়াও কতগুলো ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার আমরা এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এর মধ্যে নিয়েছিলাম। সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমাদের ড্যাম বিল্ডিং করা। আমরা কতগুলো ড্যাম তৈরি করেছিলাম। তার মধ্যে প্রথম যেটা হয়েছিল, সেটা হচ্ছিল আমাদের ভাকরা ড্যাম। এই ভাকরা ড্যামটা তৈরি করা হয় কার উপর, সাটলাস
রিভারের উপর। দ্বিতীয় যে ড্যামটা আমাদের তৈরি করা হয় এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যাম যে নদীর উপর তৈরি করা হয়েছিল সেটা ছিল কি মহা নদী। নেক্সট যে ড্যামটা তৈরি করা ছিল সেটা হচ্ছিল কি আমাদের দামোদর। এই দামোদর ড্যাম তৈরি করা হয় প্রথমে বারাকার রিভারের উপর। ঠিক আছে, বারাকার রিভারটা কি ছিল? দামোদরের একটা ট্রিবিউটারি। তার সঙ্গে সঙ্গে আমাদের মাট্টুর ড্যাম, এটাকেও তৈরি করা হয়। এই মাট্টুর ড্যাম তৈরি করা হয় কাউভেরি রিভারের উপর। মানে যেসব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ তার মধ্যে ড্যাম বিল্ডিং ছিল একটা অন্যতম, যার মধ্যে আমাদের ভাকরা ড্যাম তৈরি করা হয়, হীরাকুদ ড্যাম তৈরি করা হয়, দামোদর ড্যাম তৈরি করা হয় এবং মাত্তুর ড্যাম তৈরি করা হয়। এখানে রিভার গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক সময় স্ট্যাটিক জিকেতে তোমাদের দিয়ে দেয়। ভাকরা ড্যাম তৈরি করা হয় সাতলাস রিভারের উপর, হীরাকুদ ড্যাম তৈরি করা হয় মহানদীর উপর এবং দামোদর ড্যামটা প্রথমে তৈরি করা হয় আমাদের বারাকার রিভারের উপর। বারাকারটা কি ছিল? দামোদরের ট্রিবিউটারি। আর মাট্টুর ড্যাম তৈরি করা হয় কাউভেরি রিভারের উপর। এছাড়াও ফার্স্ট প্ল্যানিং এর মধ্যে আমরা আরো অনেক ডেভেলপমেন্ট দেখতে পেয়েছিলাম এডুকেশনের দিক দিয়ে। আমাদের 5টা আইআইটি তৈরি করা হয়েছিল, ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজিস তৈরি করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এস্টাবলিশ করা হয়েছিল ইউজিসি, ইউনিয়ন গ্রান্ট কমিশন, ঠিক আছে, যে কিনা হায়ার এডুকেশনকে টেক কেয়ার করার জন্য বা একটা এপেক্স বডি হিসাবে ইউনিভার্সিটি যে গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকে কি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল। এছাড়াও আমাদের একটা কন্ট্রাক্ট এই সময় সাইন করা হয়, ঠিক আছে, সেই কন্ট্রাক্টটা ছিল কি? যে কন্ট্রাক্ট ফর 5 স্টিল প্ল্যান্ট। 5টা স্টিল প্ল্যান্ট তৈরি করার জন্য এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ কি করা হয়? আমাদের কন্ট্রাক্ট তৈরি করা হয়। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং থেকে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এটা এর টাইমলাইনটা হচ্ছে 1951 থেকে 56 এবং এটা যে মডেলের উপর বেস সেটা হচ্ছে কি হ্যারড ডোমার মডেল এবং এর আর্কিটেক্ট ছিলেন কে এন রাস। এখানে মেইন টার্গেট ছিল আমার এগ্রিকালচার, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আদার যে অবজেক্টিভ বা টার্গেট গুলো ছিল সেটা হচ্ছিল কি, যে ফুড গ্রেন ইম্পোর্টকে কম করা, ফুড ইনসিকিউরিটি সেটাকে কম করা, সেফ ল্যান্ড ক্লোজ ইকোনমি, স্বনির্ভর হওয়া। আমরা যে অ্যাচিভমেন্ট গুলো এখানে পেয়েছিলাম সেই অ্যাচিভমেন্ট গুলোর মধ্যে হচ্ছে আমাদের ফুড প্রোডাকশন ইনক্রিজ হয়েছিল, রেলওয়ে লাইন ইনক্রিজ করা হয়েছিল যেটা 800 মাইলস পর্যন্ত ইনক্রিজ করা হয়েছিল, এক্সপানশন অফ হাইওয়েস এক্সপানশন হয়েছিল 636 মাইলস পর্যন্ত আমাদের হাইওয়ে এক্সপানশন হয়েছিল। এছাড়া অনেক ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট আমাদের এখানে নেওয়া হয়, তার মধ্যে ভাকরা, হীরাকুদ, দামোদর, মাত্তুর ড্যাম এসব করা হয়। তার সঙ্গে সঙ্গে 5টা যে আইআইটিস, সেই আইআইটিস কে ইনিশিয়েশন হয়, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো মোটামুটি 1951 থেকে 56 ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এর মধ্যে আমরা পড়বো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।